29শে মাঘ মাঘী পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো হয়। এই ঠাকুরের নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে। সচরাচর এই মন্দির খুব কমই দেখতে পাওয়া যায়। পর চাষিরা মহাপ্রভুকে কৃষিকার্যের সমস্যার কথা জানান এবং আমি এসেছি খুব প্রাচীন একটি মন্দির। বাবা বলরাম এখানে কৃষি দেবতা রূপে বিরাজমান। কাল আগে এই এলাকায় কৃষিকার্য তেমনভাবে উন্নত ছিল না। তার হ্যালো বন্ধুরা, আমি টুনাই। আজ যে মন্দিরে যাচ্ছি এই মন্দির খুব কমই দেখতে পাওয়া যায়, তাই গন্তব্যস্থানে পৌঁছে তোমাদেরকে মন্দিরের ঐতিহাসিক নেপথ্যে থাকা তথ্য দেব। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আমি এসেছি খুব প্রাচীন একটি মন্দির, বলরামের মন্দির। সচরাচর এই মন্দির খুব কমই দেখতে পাওয়া যায়। মন্দিরটা অনেকটা পুরীর কথা মনে করিয়ে দেয়। দেখো মন্দিরটা কত উঁচুতে রয়েছে। মন্দিরের ইতিহাস তুলে ধরলে তোমাদের অনেকেরই মন্দিরে আসতে ইচ্ছে হবে। মন্দিরটা সারাদিনে খোলা থাকে, প্রতিদিন নিত্য পুজো হয়। এবার চলো মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক। আর যেতে যেতে মন্দিরের কিছু কথা তোমাদের বলি। এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ মন্দিরের উপর, এটা সরস্বতী পুজো উপলক্ষে বসেছে। এই বলরাম বাবার মন্দিরে একটি বিশেষ পুজোর কথা তোমাদের বলি। আষাঢ় মাসে রাস উৎসবের সময় এই বলরাম দেবতার প্রধান পুজো হয়। 29শে মাঘ মাঘী পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো হয়, অন্নভোগ দেয়া হয়। ওই দিন বহু ভক্তের আগমন ঘটে। চলো এবার তোমাদের মহাপ্রভু বলরামের দর্শন করাই। এই বিগ্রহটির বর্ণনা হিসাবে বলবো, নিম কাঠের তৈরি, মাথায় রয়েছে 13টি সর্প এবং 14টি হাত বিশিষ্ট এই বলরাম দেবতা। আমরা জানি পুরীর দেবতারাও নিম কাঠেরই তৈরি, তাই বলরাম দেবতাও নিম কাঠে তৈরি। এর পিছনে আছে কিছু ঐতিহাসিক নেপথ্যে কাহিনী। সেই কাহিনী তো তোমাদের বলবোই, তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা। এই গ্রামে মহাপ্রভু বলরামের বিরাট গাজন উৎসব পালিত হয়। বাবা বলরাম এখানে কৃষি দেবতা রূপে বিরাজমান, কারণ দীর্ঘকাল আগে এই এলাকায় কৃষিকার্য তেমনভাবে উন্নত ছিল না। তারপর চাষিরা মহাপ্রভুকে কৃষিকার্যের সমস্যার কথা জানান এবং পুজো দিয়ে কৃষিকার্যের দায়িত্ব সমর্পণ করেন। তারপর থেকে এই অঞ্চলের জমিতে ভালোভাবে ফসল ফলতে শুরু করে। সেই সময় বোরো ধানের চাষ খুব ভালোই হয়, তাই গ্রামটির নাম হয় বোরো। তারপর বাবা বলরামের আশীর্বাদে ফসল ভালোভাবে ফলতে শুরু হয় বলে বলরাম দেবতার নাম যুক্ত হয়ে গ্রামের নাম হয় বোরো বলরাম। এছাড়া মহাপ্রভু বলরাম মন্দির প্রতিষ্ঠার নেপথ্যে কিছু ইতিহাসও আছে। জানা যায় অন্য গ্রামে থাকা এক সাধু তাকে মহাপ্রভু স্বপ্নাদেশ দেয় যে মহাপ্রভু বলরাম এই বড় গ্রামে জলে পড়ে আছে। সেই সাধু এই নিম কাঠের বলরাম দেবতাকে সেখান থেকে তুলে এনে মন্দির তৈরি করে স্থাপন করেন। সেই সাধুর সমাধি এখানে রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই হলো সেই সাধুর সমাধি, যিনি মহাপ্রভুকে যত্নাদি করতেন, কিন্তু সেই সাধুর নাম এখনো পর্যন্ত জানা যায়নি। এই মন্দিরে আরেকটি অলৌকিক তথ্য আছে, যেটি হলো মহাপ্রভুর মাথায় আগে 14টি সর্প ছিল, কিন্তু মন্দিরে এক মুসলিমের প্রবেশে রুষ্ট হয়ে একটি সর্প তাকে দংশন করে এবং মুসলিম লোকটি সঙ্গে সঙ্গে মারা যায়। তারপর ওই সর্পটি নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়, কিংবা বাবা বলরাম তাকে মাথা থেকে নামিয়ে দেয়। এই মন্দিরে একটি পীরেরও ছোট্ট মন্দির রয়েছে, সেটা চলো তোমাদেরকে আমি দেখাই। এই হলো সেই পীরের মন্দির। বন্ধুরা, তোমরা এই মন্দিরে আসলে পুরীর মন্দিরের অংশস্বরূপ দর্শন অনুভব করবেই। এখানকার স্থানীয় লোকেরা কেউ জানে না যে এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কবেকার ওরাও পায়নি। মানে এই মন্দিরটা কত বছরের বা কত পুরনো কেউ বলতে পারবে না। আচ্ছা, এই ঠাকুরের নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে বলরাম, তাই তো? আচ্ছা, তাহলে এর আগে গ্রামটার নাম বোরো, তার সাথে যোগ হচ্ছে বলরাম। আচ্ছা, গ্রামটার নাম বোরো দিয়ে ঠাকুরের নাম অনুসারে বলরাম, নামের সঙ্গে
যুক্ত আর কি, ওই জন্য পারেনি তো মানে ও কেন ওর বাবা পারেনি। তোমরা শুনতেই পেলে মন্দিরটা কত বছরের পুরনো কেউ বলতে পারে না, তবে অনুমান সাপেক্ষ যেটা প্রায় 700 থেকে 750 বছরের পুরনো মন্দির। আর বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ মহাতাব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটির অবস্থান পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বড়গ্রামে। বর্ধমান আলিশা বাসস্ট্যান্ড থেকে রায়না অথবা শ্যামসুন্দর বাস ধরে তোমরা গোপালনগর স্টপেজে নেমে ওখান থেকে টোটো কিংবা মোটর ভ্যানে বড়গ্রামের বড় বলরাম মন্দিরে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।